পেপার লিক নিয়ে যখন চারিদিক তোলপাড়, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি খুব একটা দেখছি না সামাজিক মাধ্যমে বা বাইরেও আলোচনা হতে, সেটা হচ্ছে যে এই যে মোটামুটি সবাই বলছে যে তারা ভীষণ চিন্তিত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চাদের আহ আহ, পড়ালেখা, পড়াশোনা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে। তো তাহলে এই যে লিক করাচ্ছে বা এর থেকে যারা আহ, অর্থ কামানোর চেষ্টা করছে বা এক ধরনের দুর্নীতি করছে, তারা কারা? কারণ তারাও তো এই সমাজেরই লোক, তাই না? অর্থাৎ একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যখনই আমরা কোনো সিস্টেম তৈরি করি, যখনই আমরা কোনো একটি তন্ত্র তৈরি করি, তার ভেঙে যাওয়ার, তার ভুল হওয়ার বা তার মধ্যে বিভিন্ন দোষ ত্রুটি কিন্তু তার জন্মলগ্নেই ঢুকে বসে থাকে। কিন্তু আহ, আমার উদ্দেশ্য অবশ্য সেই দিকটা দেখা না, আমার উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে দেখা। তার কারণ হচ্ছে আমরা এই যে বিশেষত পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আমরা এই যে দক্ষিণ এশীয় যে একটি সমাজ, যেখানে মোটামুটি আমরা সবাই আহ, একই ধরনের লোক ছিলাম, অন্তত এককালে তো একই ছিলাম, আমাদের মধ্যে দুর্নীতির প্রবণতাটা এত বেশি কেন, সেটা বোঝার প্রয়োজন আছে। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, দুর্নীতি ব্যক্তি বিশেষে আরেক ব্যক্তিকে আহ, সে যদি কিছু করে বা সেখানে সে যদি কোনো অসামাজিক কাজ করে, সেটা দুর্নীতি না। দুর্নীতি আহ, আখ্যা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে সেটা হতে হবে সরকারি। অর্থাৎ আম, আমাদের সে সরকারের কোনো অধিকারী, সে সরকারের কোনো মন্ত্রী, সে সরকারের কোনো আহ, পদ ধারণ করে বা সরকারের থেকে উপকৃত হয়, তেমন আহ, ব্যক্তি হতে হবে প্রথম কথা দুর্নীতির জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে অদক্ষতাটা দুর্নীতি না। অর্থাৎ ধরুন আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, আমি সে কাজটা ভালো করে করতে পারলাম না, সেটা কিন্তু দুর্নীতি না। যত নাগরিক আছে, সকল নাগরিকের সাথে সরকারের একটি অলিখিত চুক্তি হয়, যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট। তো এই সোশ্যাল কন্ট্রাক্টের আন্ডারে যে থিওরিটা, সেটা বলে যে সরকারের সাথে আপনার একটি অলিখিত চুক্তি আছে নাগরিক হিসেবে। সেই চুক্তিটা কি? সেই চুক্তিটা হচ্ছে যে আপনি সরকারের বিভিন্ন কাজে আপনি অবদান দেবেন। অর্থাৎ সেটা আর্থিক অবদান হতে পারে ইন দ্য ফর্ম অফ ট্যাক্সেস, অথবা সেটা শারীরিক অবদান হতে পারে, যেমন আপনি অ্যাজ এ সোলজার বা ইভেন অ্যাজ এ গভর্নমেন্ট অফিসিয়াল, সরকারি অধিকারী হিসেবে কাজ করে আহ, আপনার এই অবদানের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকার লাভবান হবে এবং সরকার তার পরিবর্তে আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা ভিত্তিক আহ, কিছু জিনিস রয়েছে, যেগুলো যেমন আপনাকে শিক্ষা, আপনাকে জীবনের নিশ্চয়তা, আপনাকে স্বাস্থ্য, আপনাকে পরিকাঠামো, এই সব তারা প্রদান করবে এর বদলে। এই যে চুক্তি, এই চুক্তির যখন ভঙ্গ হয়, অর্থাৎ আপনার পরিকাঠামো বলা হলো, দেখা গেল ব্রিজটা ভেঙে পড়ে গেল, দেখা গেল যে সেখানে কোন রকম আহ দু নম্বরই হয়েছে বা কোন রকম জিনিসপত্র নিয়ে আহ, যে যেই যেই আহ, পরিমাণের বা যেই গুণমানের জিনিস দেওয়ার কথা ছিল, সেই গুণমান বা সেই পরিমাণের জিনিস দেওয়া হয়নি। অর্থাৎ মোটের ওপর সেখানে আর্থিক আহ, নয়ছয় হয়েছে এবং তার ফলে আমরা সেটাকে দুর্নীতি হিসেবে আখ্যা করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা নয় যে দুর্নীতি কেন হচ্ছে, তার কারণ হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু দুর্নীতি হয়। এমন বলার কোনো উপায় নেই বা কারণ নেই যে এ দেশেই শুধু দুর্নীতি হয়, বাকি দেশে হয় না। কিন্তু আমাদের এখানে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে,
অর্থাৎ আপনি যদি নিচের দিকে তাকান, ওপর থেকে নিচে অবধি একটা বিশাল দুর্নীতির ব্যাপ্তি। এবং একদিকে যদি আপনি সম্পূর্ণ অনৈতিক কাজগুলো দেখেন, অর্থাৎ আহ, আপনি একটা আহ, আহ, ডাক্তারখানায় গেলেন বা সরকারি চিকিৎসালয়ে গেলেন এবং সেখানে আপনার চিকিৎসাই করা হলো না, কোন রকম ভুল বুঝিয়ে আপনাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো ফেরত, যেটা একটা সম্পূর্ণ অনৈতিক কাজ। তার কারণ যে চিকিৎসা এমন একটা জিনিস যেটা আপনি যখন পৌঁছান তখন আপনার সঙ্গে সঙ্গে অন্তত শুরু করতে হয়, অর্থাৎ সেখানে দেরি করাটা উচিত নয়। আহ, তো সেটা একটা মানে নৈতিকতার আহ, একদম বিরাট বড় ভুল। অপরদিকে রয়েছে একদম নিখুঁত নিয়ম সম্মত দুর্নীতি, অর্থাৎ যেটা আপনি দেখবেন যে বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ যখন সরকার প্রদান করে সেই সব কাজের মধ্যে তারা একটা যেটাকে কাট বলা হয় বা যেটাকে ব্রাইব বলা হয়, অর্থাৎ সরকারি অধিকারীরা সেখানে একটি পয়সা তারা নিয়ে থাকেন এবং সেটা সরকারি সরাসরি আহ, তাদের পকেটে যায়, অর্থাৎ তারা ব্যক্তি বিশেষে তারা তার থেকে লাভবান হয়। গোষ্ঠী হিসেবে লাভবান হলে অসুবিধা ছিল না, বাট সেটাও ভুল যখন রাজনৈতিক গোষ্ঠী অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক সংগঠন যে ক্ষমতায় আসীন হয়ে থাকে সে অনেক সময় এর থেকে লাভবান হয়। আহ, এবং এটা খুব বেশি দেখা যায় হচ্ছে ডিফেন্স কন্ট্রাক্ট, অর্থাৎ যখন আপনি বিশেষ করে বাইরে থেকে বিভিন্ন ধরনের খুব বিশাল দামের জাহাজ, আপনি বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কিনছেন, তখন দুর্নীতির ভীষণ আহ, চড়া রকম দুর্নীতি হয়। আহ, তো এই যে দুর্নীতিটা নিচে অব্দি ছড়িয়ে যাওয়া, আমার মনে হয় যে আহ, আমি বড় দুর্নীতির কথা এই মুহূর্তে বলবো না, কারণ তার নিয়ে লেখা হয়েছে, তার নিয়ে বলা হয়েছে, তার নিয়ে অনেক ধরনের রিসার্চ হয়েছে, তাই নিয়ে আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে, অনেক কিছু হয়েছে। আমার কথা হচ্ছে যে যে একটা সামাজিক অবক্ষয়ের পথে আমরা চলেছি, অর্থাৎ যেখানে সরকারি যে কোনো কাজ আপনাকে করাতে গেলেই সেখানে হয় আপনার পরিচিতি দরকার কোনো নেতার সাথে, কোনো ক্ষমতা আসীন ব্যক্তি বা অধিকারীর সাথে, নতুবা আপনার সেখানে আহ, একটি বকশিস বা কোনো ধরনের আপনাকে আহ, দুর্নীতির আহ, হাত ধরতে হয় আপনার নিজের কাজ করাবার জন্য। এবং সেটা এমন সামান্য কাজ যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স বানানো বা আপনার জন্ম মৃত্যু সার্টিফিকেট বানানো। সুতরাং দুর্নীতি যখন এই মাত্রায় পৌঁছে যায় তখন বুঝতে হবে যে এটা কিন্তু আর ব্যক্তি বিশেষ নয়, এটা একটি সামাজিক দোষ, একটি সামাজিক রোগে পরিণত হয়েছে। এর কারণ যদি একটি শব্দে বা ছোট বাক্যে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে আহ, সব দিকে তাকালে আপনি দেখবেন একটি সুবিধাবাদী জটিলতা তৈরি করা হয়েছে তন্ত্রের মধ্যে এই দুর্নীতিটা করার জন্য। আহ, এবং সেটাই দুঃখের ব্যাপার। আহ, তার অবশ্য অনেকগুলো কারণ রয়েছে, তার অনেকগুলো আঙ্গিক রয়েছে, তার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো আপনি যদি খেয়াল করেন যে আপনার যে ব্যবস্থা, আপনার যে সরকারি ব্যবস্থা, সেটা একটি নিয়মের ভিত্তিতে চলার কথা, অর্থাৎ আপনার কাছে কনস্টিটিউশন আছে, আপনার কাছে রুলস আছে, লজ আছে, আপনার কাছে বিভিন্ন ধরনের অ্যাক্টস রয়েছে, অর্থাৎ সেই নিয়মাবলীর অন্তর্গত ভাবে আপনি করবেন। এবার যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে এই কাজগুলোকে এমন জটিল ভাবে করা হয়েছে, অর্থাৎ একটি সাধারণ কাজকে এত ভাবে ব্যাখ্যা এবং এত আহ, 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 ভীষণ গভীরে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে যে তার ফলে জটিলতা বেড়েছে। যে এর মানে এটা হয় কিন্তু আবার এটাও হয়, এটার আহ, উম, উদাহরণ এটা হয় কিন্তু আবার অন্যভাবে এটাও করা যায়। এবং যেটাকে আমরা লতে কেসেস বলি, ল কেসেস বলি, অর্থাৎ আম, আইনে আপনি একটা জিনিসের ব্যাখ্যা বিভিন্ন ভাবে করতে দেখেছেন। ফিনান্সের জগতে অর্থাৎ ব্যাংকিং এ খুব বোঝা কঠিন কঠিন যে কোন আইনের অন্তর্গত হয়ে কোন
কারণে আপনার থেকে কি পেমেন্টস এবং কি ফিজ এবং কি ট্রানজাকশন কস্ট আপনাকে চার্জ করা হচ্ছে। এই সামাজিক সমস্যাটা এলো থেকে, সেটাও তাহলে একটা প্রশ্ন। যে আমরা এরকম একটি কঠিন একটি নিয়ম, একটি কঠিন একটি তন্ত্র বা এত জটিল তন্ত্র কেন বানালাম, তার সরলীকরণ কেন করা হলো না। এক তো অবশ্য যেভাবে আমরা জিনিসগুলো দেখি তার একটি তফাৎ ছিল, অর্থাৎ প্রথমে ব্রিটিশরা ছিল আহ, এবং ব্রিটিশ শাসনকালে তারা কিছুটা যেটা তখনকার যে আহ, সমাজতন্ত্র ছিল তাদের থেকে দেখে এবং কিছুটা নিজেদের বুদ্ধি নিজেদের প্রয়োগ ব্যবহার করে তারা আমাদেরকে একটি আহ, যেটাকে বলবো আমি একটি আইনি তন্ত্র তারা আমাদেরকে তুলে ধরেছিলেন। কিন্তু সেই আইনি তন্ত্র, কারণ যে কোনো আইনি তন্ত্র তো একটি বিশ্বাসের উপর নির্ভরশীল, অর্থাৎ সেই সমাজ যা জিনিস ঠিক বিশ্বাস করে সেই সমাজে, তাহলে সেটাকে আইন বানানো হবে, তাই না? ঠিক যেমন আমরা দেখি যে কিছু জিনিস আমাদের এখানে মানা রয়েছে, এবং মানাটা রয়েছে তার কারণ হচ্ছে সেই সমাজ সেই জিনিসগুলোকে আহ ভালো বলে গণ্য করে না। ঠিক একইভাবে আবার কিছু জিনিস ভীষণভাবে গৃহীত, এবং তার আহ, কারণ হচ্ছে এখানকার যে বিশ্বাসতন্ত্র বা এখানকার আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা মনে করি এইগুলো জিনিস থাকা উচিত। যেমন ধরুন কোনো নতুন জিনিস ব্যবহার করার আগে তার পুজো করা, এটা একটি আমাদের বিশ্বাসের অঙ্গ। সুতরাং আপনি কিছু করতে পারবেন না, এটাকে আপনি সেইভাবে আপনাকে নিয়ে এগিয়ে চলতে হবে। তো এই যে বিশ্বাসতন্ত্র, বিশ্বাসতন্ত্রটা আহ, আহ, কে যে ক্ষমতা দেয়, অর্থাৎ বিশ্বাসতন্ত্রকে যে আহ, যেই কাঠামোর ওপর বিশ্বাসতন্ত্রটা নিজে নির্ভরশীল, সেটা হচ্ছে একদিকে হচ্ছে আপনার জনসংখ্যা, এবং দ্বিতীয় হচ্ছে আহ যেই আইডিয়া বা মতবাদটাকে আমরা ধরে এগিয়েছিলাম যখন আমরা 70-75 বছর আগে আমরা যখন আহ, স্বাধীনতা পাওয়ার পরে আমরা ঠিক করলাম যে আমাদের সমাজটা এবং আমাদের তন্ত্রটা এই ব্যবস্থার উপর চলবে, তখন আমরা বেছে নিলাম সোশ্যালিজম। এবং এই দুটো কাঠামোর উপর আমাদের সরকারি ব্যবস্থা দাঁড়িয়ে আছে। এবার এই দুর্যোগে আবার প্রভাব ফেলছে দুটো জিনিস। একদিকে হচ্ছে আমাদের সমাজের যারা উচ্চ বর্গের বা যারা আইনের এবং আইন প্রণয়নের ক্ষেত্রে যাদের সবচেয়ে বেশি অবদান ছিল। ঠিক যেমন আপনি দেখবেন পাকিস্তানে বলা হয় যে 22টা পরিবার ছিল শুরুর থেকে, যারা পাকিস্তানের সবকিছু নির্ধারণ করতো, অর্থাৎ কোন সামাজিক তন্ত্র হবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে দেশ চলবে, দেশের অর্থনৈতিক কাঠামো কেমন হবে, দেশের সামাজিক আইনি কাঠামো কেমন হবে, দেশে কি ধরনের শিক্ষা দেওয়া হবে, সেটা যেমন ওই একটি গোষ্ঠী 22টা পরিবার নির্ধারণ করেছিল। ভারতেও কিন্তু সেরকম একটি গোষ্ঠী আছে, তখনও ছিল, আগেও ছিল, যারা নির্ধারণ করেছে যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের সুরক্ষা ব্যবস্থা, সেগুলো কেমন হবে, কি হবে, তাতে আমরা কোন জিনিসটাকে অগ্রাধিকার দেব, কোনটাকে অগ্রাধিকার দেব না, এই বিভিন্ন জিনিস তারা নিয়ন্ত্রণ করেছে। এবং এই সমাজের উপর তারা সেটা নিয়মের নাম করে সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে একদিকে। তার কারণ হচ্ছে সত্যি কথা, এই দেশে কিন্তু কোনোদিন রেফারেন্ডাম হয় না বা গণভোট হয়নি, এটা জানার জন্য যে একটা সাধারণ নাগরিক, নেতাদেরকে ছেড়ে দিন, একটা সাধারণ নাগরিক আসলে কি ভাবে যে কোনো একটি সিদ্ধান্তের ব্যাপারে, সরকারি সিদ্ধান্তের ব্যাপারে, সেই জিনিসটা কিন্তু করা হয়নি। অপরদিকে রয়েছে আপনার এই যে আইনতন্ত্র এবং আপনার যে অর্থনীতি, এই দুটো আবার নিজেদের মতন প্রভাব ফেলে এই দুর্নীতির কারণে, এবং সামাজিক দুর্নীতির আহ, আহ, কতটা প্রভাব হবে বা এবং সেটা কতটা ছড়াবে সমাজের মধ্যে, বা দুর্নীতিকে কতটা একটি সমাজ নিজের কাছে আঁকড়ে নেবে, তার উপর। তো সবচেয়ে বড় সমস্যাটা কি হয়, দেখুন যে কোনো সরকারি ব্যবস্থা এমন না, সকল দেশেই সরকারি ব্যবস্থা বিভিন্ন দিক থেকে চাপের ওপর আসে, এগুলোকে প্রেশার গ্রুপস বলা হয়। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের প্রেশার তৈরি করার চেষ্টা করে, চাপ দেওয়ার চেষ্টা করে সরকারকে, যে সরকার যেন
কিছু বিশেষ জিনিস যেটা তারা বিশ্বাস করেন ঠিক, অর্থাৎ তাদের মতবাদে বা তাদের ভাবনায় যে জিনিসটা ঠিক, তারা মনে করে সরকার সেই পথে এগোনো উচিত। আহ, এই বিভিন্ন জিনিসের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রভাবশালী, সেটা হচ্ছে একদিকে সমাজ এবং সম্প্রদায়ের চাপ। দেখুন, আমাদের দেশটা শুধুমাত্র যে একটি দেশ তা না, আহ, এর মধ্যে অনেকগুলো ছোট ছোট দেশ লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন যে আপনি দেশটাকে 5 ভাগে তো ভাগ করতেই পারেন। একদিকে উত্তর, একদিকে দক্ষিণ, একদিকে পূর্ব, একদিকে পশ্চিম, আর একদিকে এবং শেষে আপনার সেন্ট্রাল ইন্ডিয়া। তো এই যে 5টা ভাগ, এবং 5টা ভাগের কিন্তু মানে খুব লক্ষণীয় বিশিষ্টতা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যে তারা কিভাবে ব্যবহার করে, তাদের বিশ্বাস গুলো কি কি, এবং তারা কি ধরনের সমাজ পছন্দ করে। যেমন আপনি খেয়াল করবেন, আমি যদি আমাদের পূর্ব দিকটার কথাই বলি, অর্থাৎ পূর্ব ভারত, তার মানে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা এবং উড়িষ্যা, এই যদি রাজ্যগুলোকে আমরা নিয়ে চলি, তাহলে দেখবো আমাদের এখানে আহ, নিয়মকে চ্যালেঞ্জ করা বা যেই ক্ষমতায় আসীন থাকুক, তার বিরোধিতা করাটা কিন্তু একটা আহ, আহ, বিরাট বড় গুণাবলী বলে ভাবা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দারিদ্রতাতে কোনো লজ্জা নেই। আহ, যেটা আপনি দেখবেন যে বিশেষ করে নর্থ ইন্ডিয়ার দিকে সেটা নিয়ে একটা বিরাট লজ্জা আছে। মানুষ গরিব বলে পরিচয় দিতে চায় না, মানে তারা বাইরে যখন বেরোয় বা তারা যখন আহ, মানে উন্মুক্ত সমাজের মধ্যে থাকে, তখন তাদের মধ্যে যেন একটা কম্পিটিশন চলে যে আমি কে কত বড়লোক, কার কাছে কত ভালো গাড়ি আছে, কে কত ভালো জামা কাপড় পরবে, তার দিকে একটি আহ, অর্থাৎ একটা দেখনদারির প্রভাব রয়েছে। তো অর্থাৎ এই যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, আহ, যে একদিকে আপনাদের জাট, একদিকে গুর্জর, বা আমাদের যারা ক্ষত্রিয়, আবার একদিকে যে সাউথ বেল্টটা রয়েছে, দ্রাবিডিয়ান বেল্ট, অর্থাৎ সবার কাছে কিন্তু কিছু কিছু নালিশ থাকে, এবং তারা সেই নালিশগুলোকে পূরণ করতে চায়। কোথাও হয়তো পয়সার নালিশ, কোথাও জলের নালিশ, আহ, বা জল নিয়ে বিতণ্ডা। যেমন আমরা কর্ণাটকা তামিলনাড়ুর মাঝখানে দেখি কাবেরি ওয়াটার নিয়ে। আহ, তো এই যে প্রেশার গ্রুপ, তারা কি করে, যে নিয়মটা বানানো হয়েছে সে নিয়ম বহির্ভূত তারা একটি নিয়ম চায়, এবং যেখানে সবসময় দেখা যায় যে সরকার একটি প্রস্তাব করে, আমাদের সবচেয়ে উচ্চ যে কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট, সেও দেখা যায় সামাজিক আহ, সংহতি এবং শান্তি বজায় রাখার জন্য তারাও কিন্তু সেই নিয়ম বহির্ভূত একটি অবস্থানে আহ, তারাও কিন্তু আহ, ওই গড়রাজি হয়ে যান। এই ব্যাপারটা আমার আমার বক্তব্য ভীষণ স্পষ্ট। আমি আহ, ভীষণ মেরিট বেসড সিস্টেম পছন্দ করি। তার কারণ হচ্ছে, একটা মেরিট বেসড সিস্টেম না হলে মানুষের কাছে কোনো উৎসাহ থাকে না, তাদের কাছে কোনো অনুপ্রেরণা বা উদ্দীপনা থাকে না কোনো ভালো কাজ করার। তারা বিশ্বাস করে যে শুধু শক্তি প্রয়োগ দিয়ে আমরা আমাদের জীবনযাপন করে চালিয়ে যাব। আমরা একটু গোষ্ঠী হিসেবে আমরা এই প্রেশার গ্রুপ বানিয়ে আমরা আহ, শাসন ব্যবস্থাকে আমরা চিরকাল একটা চাপে রাখবো, এবং তার ফলে আমাদের জীবন কেটে যাবে। অপরদিকে রয়েছে ধর্ম বা ধর্মভিত্তিক আহ, আহ, গোষ্ঠী এবং তাদের রাজনীতি, এবং তারাও কিন্তু আপনি দেখবেন যে নিয়ম বহির্ভূত অনেক ধরনের তারা কাজে লিপ্ত। অর্থাৎ যেটা আমার বলার মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনার কাছে দুর্নীতির প্রথম কারণ হচ্ছে যে আপনি একদিকে একটা বই রেখেছেন, যেটাকে আপনি কনস্টিটিউশন বলছেন, যেটাকে আপনি মুখে বলছেন যা আমরা ভীষণ সম্মান করি, ঠিক ওই পেপার লিকের মতন, যে না না আমরা সবাই ভীষণ চিন্তিত আমাদের বাচ্চাদের জন্য। কিন্তু ওই ওর মধ্যেই দেখা যাচ্ছে লোকজন, ইনফ্যাক্ট আপনাদের বলে রাখি, আমি খবরের বিভিন্ন ভাগের মধ্যে একটি ভাগে আমি দেখছিলাম যে একজন ব্যক্তি যে 2022-এ যার নাম উঠে এসেছে পেপার লিকস এর ব্যাপারে,
সে এসে যন্তর মন্তরে বড় বড় জ্ঞান দিচ্ছে পেপার লিক নিয়ে, এবং মানে সরকারের কি করা উচিত তাই নিয়ে ভাবুন। তো আমি সেটাই বলছি যে অর্থাৎ এই গোষ্ঠী একদিক থেকে তারা কনস্টিটিউশন তুলে ধরে, এবং অপরদিকে তারা সংরক্ষণ চায়, তারা বিশেষ সুবিধে চায়। আহ, এবং তার ফলে কি হয় যে আপনার যে সরকারি ব্যবস্থাটা, সেটার সরলীকরণ হতে পারে না। তো এই যে বিশ্বাসতন্ত্র, এই যে বললাম, তার তার একটি বিরাট অঙ্গ হচ্ছে যারা এই সুবিধাবাদী জটিলতার লাভ উঠাচ্ছে, এবং তার ফলে একটি খিচুড়ি আহ, তন্ত্র আপনার কাছে তৈরি হয়ে গেছে। আহ, তার এই যে দুটো আহ, যে স্তম্ভ, তো একদিকে হচ্ছে আপনার জনসংখ্যা, আর একদিকে আপনার হচ্ছে আহ, সমাজতন্ত্র বা সোশ্যালিজম। এটা কিভাবে এই তন্ত্রতে প্রভাব দিচ্ছে? দেখুন, কোনো মতবাদের উপর বিশ্বাসধারী লোক যত বাড়বে, সেই গোষ্ঠীর মধ্যে বিভক্তিকরণ আসবে, এবং এটা আমরা প্রকৃতির মধ্যেও দেখে থাকি। অর্থাৎ যদি আপনার কোথাও একটি বিশেষ প্রাণীর উদ্ভব বাড়ে, তাকে শেষ করার জন্য বা সেই সেই সংখ্যাকে নির্মূল করার জন্য বা একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য তার অ্যান্টি শক্তি, অর্থাৎ তার এক স্তর ওপরের প্রাণী বা জীব সেখানে পৌঁছে যায় এবং তাদের সংখ্যাকে আহ, আহ, একটি স্থিতিশীল অবস্থায় আবার পৌঁছে দেয়। ঠিক একইভাবে যদি আপনি একটি বিশেষ মতবাদে বিশ্বাসী হন, তাহলে দেখবেন সেই মতবাদে যত বেশি লোক জুড়বে, ওই মতবাদের কিছু কিছু জিনিস সে মধ্যে আহ আবেগগত হোক, বিশ্বাসগত হোক, ধারণাগত হোক, বা আইনগত হোক, বিজ্ঞানগত হোক, তার মধ্যে বিভিন্ন ধরনের আপত্তি আসে, এবং সেটা বিভক্তিকরণ হয়। তো বাড়ে, তখন কি হয়, তত বেশি আপোষ করে, তত বেশি সরকার তার নিয়মে আপোষ করে, তার নিয়ম ভাঙে। যেমন দেখুন, একটি খুব সাধারণ আপনাদের ইয়ে দিই, উদাহরণ দিই। যে কোনো পুজোর দিন বা ধার্মিক অনুষ্ঠানের দিন আপনি দেখবেন যে সেই ধর্মের বিশ্বাসী লোকজনেরা কিন্তু বিনা হেলমেটে অবাধে তাদের আহ, ওই পরিধান দিয়ে, যেটুকু বোঝা যায় যে তারা সেই ধর্মের বিশ্বাসী, তাদেরকে সেই দিনে কিন্তু প্রচুর ধরনের ছুট দেওয়া হয়। এবার এই ছুটটা কিন্তু কোথাও সরকারের লেখা নেই যে তোমার ধর্মের বিশ্বাসে, অর্থাৎ তোমার যেটা ফেস্টিভ্যাল ডে, তোমার ধার্মিক যে দিন, সেই দিনের কিন্তু তোমার কাছে মানে সেই দিন আর তোমার অ্যাক্সিডেন্ট হলে তোমার মাথা ভাঙবে না, সুতরাং সেই দিন আর তোমার হেলমেটের দরকার পড়বে না। এই যে মতবাদ ভিত্তিক আপনার এবং যেহেতু আপনার জনসংখ্যা বেড়ে গেছে, সেই জনসংখ্যাকে আপনি সামলাতেও পারেন না। তার কারণ হচ্ছে আপনি কত বড় পুলিশ তন্ত্র, কত বড় ট্রাফিক তন্ত্র, কত কঠিন আপনি সমাজ বানাবেন, কারণ এই সমাজকে নিয়েই তো আপনাকে চলতে হবে। যেমন আমি শুনছিলাম বোধহয় কালকেই বোধহয় আহ, আমাদের প্রধানমন্ত্রী বললেন, খুব সুন্দর আমার কথাটা আবার লাগলো, তিনি বললেন যে জীব যখন মানে দাঁতের মাঝখানে চলে আসে এবং তারপরে যদি জীব কেটে যায়, আমরা তো দাঁত ভেঙে ফেলি না। আহ, আহ, এবং কেন ভেঙে ফেলি না? কারণ জীবটাও আমাদের, দাঁতটাও আমাদের। এবং দেখুন, এই যে আপোষ করার একটি প্রবণতা, এই প্রবণতা কিন্তু আমি বলছি না যে শুধুমাত্র ভারতবর্ষে রয়েছে, এটা সব দেশেই রয়েছে। সবাই নিজের আহ, আহ, নাগরিকের সাথে এবং নাগরিকের বিশ্বাসের উপর নিয়ম বদলাবে, পাল্টাবে, নতুন নিয়মীকরণ আনবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই সময় যে ধার্য নিয়ম, সেই নিয়মটাকে না মানতে হবে। কিন্তু সেই নিয়মটা মানা হয় না, এবং তার ফলে কি হচ্ছে, সেটা এক ধরনের দুর্নীতি, আহ, এবং একটি সামাজিক দুর্নীতি। এবং এটা বাচ্চা থেকে বড় সবাই দেখছে, গোটা সমাজ দেখছে। তার মানে কি, তাদের কাছে বিশ্বাস জন্মায় যে আইন বলে যে জিনিসটা আছে সেটা মানতে হবে না। অর্থাৎ একদিকে সরকারও ব্যবস্থাটা ঠিক করছে না যে কেন এই এই অসুবিধাগুলো হচ্ছে, এবং তার এই প্রতিকূলতাগুলোকে কি করে ঠেকানো যায়। আহ এবং অপরদিকে ওই গোষ্ঠী মনে করে যে আমরা যদি শুধু একটা গোষ্ঠী হিসেবে যদি আমরা চাপ দিতে পারি এবং ভয় দেখাতে পারি যে তুমি যদি না করো তাহলে পরের বার কিন্তু তোমাকে আমি ক্ষমতায় আনবো না, সেই ভয়ের চোটে সেই নেতারা তখন সেই নিয়ম মানতে বা আইন মানতে বাধ্য হয়ে যান, এবং
তার ফলে আপনার আইন বলে যে জিনিসটা আছে তার প্রতি সম্মানটা একদম শেষ হয়ে যায়। অপরদিকে আপনি যদি সোশ্যালিজমের বা সমাজতন্ত্রের অসুবিধা দেখেন, তো তাহলে আপনি দেখবেন যে সরকার কিন্তু পুঁজিবাদ ভিত্তিক সরকার। অর্থাৎ সে পরিষ্কার বলছে যে না, লাভ করাটা কোনো ক্ষতিকর ব্যাপার না। তার কারণ হচ্ছে একটি সোশ্যালিস্ট দেশে বা কোনো দেশ যদি বলে যে আমরা সোশ্যালিস্ট, সেখানে একটি সংস্থা বা একটি ইন্ডাস্ট্রি 50%, 60%, 70% প্রফিট কি করে করতে পারে? একটু ভেবে দেখবেন ব্যাপারটা। তার মানে হচ্ছে আপনি কিন্তু মানে সমাজতান্ত্রিক নন, আপনি পুঁজিবাদতান্ত্রিক। অর্থাৎ আপনার কাছে যে কোনো ভাবে আপনি পুঁজি বাড়াতে পারেন, তাতে সরকার কোনো পদক্ষেপ নেবে না। তার মুখ্য কারণ হচ্ছে যে সরকার তার থেকে অলরেডি একটা ভাগ নিচ্ছে। সুতরাং সে মানে এক ধরনের বলুন নিয়ম করে স্বেচ্ছায় সে নিজেও পুঁজিবাদ প্র্যাকটিস করছে। যদিও তার নিজের কাজ কর্মক্ষেত্রে, অর্থাৎ তাকে যখন মানে তাকে যখন দিতে হয়, সেখানে সে কিন্তু ওই সোশ্যালিস্ট কার্ডটা খেলবে। অর্থাৎ দেখুন, আপনার বিরুদ্ধে প্রচুর নিয়ম আছে। একটা ছোট্ট আহ, আহ, আইন আপনি ভাঙলে, একটা ট্রাফিক আইন ভাঙলে, সেখানে কিন্তু টাকার অঙ্ক বেড়েই চলেছে। মানে যেটা আগে 200 টাকা 300 টাকার ফাইন ছিল, সেটাকে 1000 টাকা করে দেওয়া হয়েছে। সরকার খেয়াল করুন, নিজে যখন ভুল করছে তখন শুধুমাত্র উই সরি, উই রিগ্রেট দ্য ইনকনভিনিয়েন্স বলে একটি বোর্ড আপনার মুখের সামনে টাঙিয়ে দেবে। সে কিন্তু আপনার ক্ষতিপূরণ দেবে না। কিন্তু অপরদিকে আপনি যদি একটা ছোট্ট ভুল করেন, তার জন্য নির্মম ভাবে আপনার কাছে একটা ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ নিয়ে আপনার থেকে কিন্তু আর্থিক নেবে, আর্থিক ভাবে আপনাকে কষ্ট দেবে। এবং তার ফলে কি হয়? তার ফলে আপনার যে তন্ত্রটা, আপনার যে সমাজটা, যারা, এমন তো নয় যে আমরা একটি একটি ভীষণ অর্থনৈতিকভাবে সচ্ছল সমাজ, তখন লোকের দুর্নীতি করার প্রবণতাটা বেড়ে চলে। সরকার নিয়মটা বানিয়েছে, তার কারণ হচ্ছে সরকার ভাবছে কিন্তু নট উইথ আ সোশ্যালিস্ট মাইন্ডসেট। সরকার ভাবছে কিন্তু পুঁজিবাদী দৃষ্টিকোণ থেকে। যদিও সে বলছে সে সোশ্যালিজম প্র্যাকটিস করে, কোথায় প্র্যাকটিস করে আমি সেটা জানি না, তবে হ্যাঁ, ভোট ব্যাংক পলিটিক্সে ডেফিনেটলি প্র্যাকটিস করে। এবার এই যে সমস্যাগুলো, অর্থাৎ আপনার কাছে গোষ্ঠী রয়েছে, আপনার কাছে আর্থিক সচ্ছলতা নেই, এবং তার ফলে লোকে ক্ষমতা দ্বারা সামাজিক ব্যবস্থাকে নাড়াচ্ছে বা সামাজিক ব্যবস্থার মধ্যে ব্যক্তি ব্যবস্থা নিয়ে আসছে। এবং তার ফলে কি হয়? তার ফলে আপনি দেখবেন যে সমাজের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব বাড়বে বা ইনইকুয়ালিটি বাড়বে, তাই না? কারণ যদি একটা বিশেষ গোষ্ঠী কিছু বিশেষ লাভ পায় অন্য গোষ্ঠীর তুলনায়, তার মানে কি? তার মানে তো তাদের দুজনের মধ্যে সমানতা আর থাকলো না। এইবার তার ফলে আরেকটা জিনিস যেটা তৈরি হয়, যে এই যে প্রত্যেকটা গোষ্ঠীর একজন করে নেতা বা আরেক নেতার গোষ্ঠী তৈরি হয়, যারা ভীষণ ভাবে এটাকে প্রভাবিত করে এবং তার থেকে তারা লাভাংশের সিংহভাগটা নিজেদের জন্য সুরক্ষিত থাকে বা রাখার চেষ্টা করে লোকের কাছে। সুতরাং তর্কের তো শেষ নেই, কিন্তু নিয়ম হিসেবে বা মূল্যবোধের দিক থেকে তাকিয়ে বা নৈতিকতার চশমা পরে যখন আপনি কোনো বিচার করবেন, তখন আমাকে বলুন যে আপনি বিশাল বড় নেতা, তো তাহলে আপনার পুলিশ সুরক্ষার দরকার হবে কেন? আপনাকে তো লোকে সম্মান করবে। তো কিন্তু এই যে তন্ত্রটা, এই কারণ সবকিছু তো একটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ রয়েছে না? অর্থাৎ আপনি যেটা করবেন তার বিরুদ্ধে আরেকটা স্ট্রাকচার দাঁড়াবে বা আরেকটা তন্ত্র খাড়া হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আহ ওই যে বললাম, যেমন জানোয়ারদের একটি গোষ্ঠী জানোয়ার যদি খুব বেশি হয়ে যায়, তখন তাকে খাওয়ার জন্য অটোমেটিক আরেক গোষ্ঠী তৈরি হয়ে যায়। এটা আপনি ঘরের মধ্যে খুব সুন্দর দেখবেন। আপনার ঘরে যদি পোকামাকড় বেশি হয়, আহ আপনার মাকড়সা এবং বিভিন্ন অন্যান্য জানোয়ার কিন্তু
আস্তে আস্তে বেড়ে যায় সেই পোকামাকড়গুলোকে খাওয়ার জন্য। আমরা আবার যদি ফেরত আসি আমাদের দুর্নীতির ব্যাপারে, এবং যে সবচেয়ে শেষ আপনি ব্যবস্থাটা দেখবেন সেটা হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট, আমাদের আইনি ব্যবস্থা এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। সরকারি তন্ত্রের মধ্যে আমাদের বলা হয় যে আপনাকে যদি পানিশমেন্টকে বা রিওয়ার্ডকে যদি এফেক্টিভ করতে হয় তাহলে আপনাকে পানিশমেন্ট রাখতে হবে, অর্থাৎ যেটাকে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি বলা হয়। অর্থাৎ আপনি একদিকে ক্যারেট দিচ্ছেন, কিন্তু সে যদি ক্যারেটেও যদি সে মানছে না তখন আপনি লাঠি ব্যবহার করছেন, এবং জানোয়ার সেটা দুটোর, একদিকে লোভ এবং অন্যদিকে ভয়, এই দুটো তন্ত্র মিলে আপনার তাকে একটি নির্দিষ্ট দিশা বা তাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তার মানে ব্যক্তিগত চেতনা, চিন্তা এবং মূল্যবোধকে একদিকে রাখা হচ্ছে। কিন্তু আপনার সরকারি তন্ত্রের যে ব্যবস্থা আছে তাতে আপনি দেখবেন যে শুধুমাত্র পানিশমেন্ট রয়েছে, সেখানে আপনার মেরিটোক্রেসিকে একদম কিল করে দেওয়া হচ্ছে। এটা একটি বিরাট সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে কোন একটি ভুলের ফলে সেটার ঠিক করার জন্য কোনো ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া হয় না। ওই যে বললাম খুব সামান্য একটা ট্রাফিক ফাইনে, এবার আমার মনে হয় ভারতবর্ষে এমন কেউ নেই যে জীবনে সে কোনো ট্রাফিক এর দোষের জন্য তার পেনাল্টি হয়নি। কোনটা অপরাধ এবং কোনটা ভুল এই দুটোর মধ্যে আপনাকে সরকার ডিসক্রিশনের স্কোপ দেয় না। অর্থাৎ আমি যে জেনে বুঝে করেছি বা আমি যে খেয়াল করেছি, কারণ আপনি খেয়াল করবেন ট্রাফিকের যে সিগন্যাল গুলো থাকে, আপনি যদি বিশেষ করে কোনো ছোট গাড়িতে থাকেন বা ইভেন আপনি যদি বড় কারেও থাকেন, কিন্তু আপনার সামনে সামনে যদি একটা বড় বাস থাকে আপনি কিন্তু সিগন্যাল দেখতে পাবেন না। এবার তখন যদি মানে মানে সবুজের থেকে লাল হয়ে গেছে, আপনি যদি নিজের থেকে নির্ধারণ করেন তাহলে আপনি দাঁড়িয়ে পড়বেন, তখন পেছনের গাড়িগুলোর অসুবিধা হবে, তারা আটকে যাবে, তারা হকিং করবে, আর আপনি যদি পার হয়ে যান তখন আপনাকে ফাইন করা হবে। মানে যেটা বলার কথা হচ্ছে যে মানে এই যে ডিসক্রিশনারি পাওয়ার্স গুলো দেওয়া, এটা কিন্তু মানে প্রাইভেট অর্গানাইজেশন গুলোকে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি ব্যক্তি কন্ট্রাক্টে আপনি আরবিট্রেশনের স্কোপ আজকাল সরকার দিচ্ছে, যে না যদি কোনো কন্ট্রাক্টে ভুল হয়ে থাকে, মানে একটা দুটো দুই পার্টির মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে, সেই কন্ট্রাক্টে যদি ভুল হয়ে থাকে, এমন না যে তাদেরকে সঙ্গে সঙ্গে কোর্টে ছুটতে হবে, তারা কিন্তু দুজন ভালো উকিল নিয়ে বসে তারা কিন্তু নিজেরাও আরবিট্রেশন করে সেটাকে সেটেল করতে পারে, এবং তারপরে আরবিট্রেশন কোর্টের কাছে গেলে তারা সেটাকে স্বাক্ষর করে দেবে এবং সেটাকে নৈতিকভাবে মানে স্বীকৃতি দিয়ে সেটাকে শেষ করে দেওয়া হবে। আমার কথা যে সেটা সরকারে কেন নয়, কারণ সরকারের যা নিয়ম আছে তাতে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনি যাই করুন, একবার যদি সেটা সরকারি খাতায় উঠে যায়, সেটা যদি সরকারি তন্ত্রে যদি জানা হয়ে যায়, তাহলে কোর্ট ছাড়া আপনার কাছে নিষ্পত্তির কোনো উপায় নেই। তো এই যে ডিসক্রিশনারি পাওয়ার গুলো দেওয়া, এটা তো ভীষণ দরকার, এটা নিয়ে কেউ ভাবছে না, বা এটা নিয়ে আমাদের কোন রকম কোনো তন্ত্রে কোনো হিলদোল নেই। চতুর্থ ব্যাপার হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি, মানে নিচের স্তরে, অর্থাৎ এই যে বলছিলাম মানে যারা অফিসার নয়, যারা অধিকারী নয়, তার নিচের স্তরে যে একটা বিরাট পপুলেশন কাজ করে, তাদের কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নেই। অর্থাৎ সমাজের লোক থেকে তাদের অ্যাকাউন্টেবিলিটি নেওয়া, তার কারণ হচ্ছে দেখুন মানে সেটা সরকারি হোক বেসরকারি হোক, আপনি আপনার যারা কাজ করছে বা যারা আপনাদেরকে সেবা দিচ্ছে, তারা তো আপনার ট্যাক্সের পয়সা নিয়ে সেবা দিচ্ছে, বিনা পয়সা তো কেউই করছে না। ওই বললাম সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে আপনি ট্যাক্স দেন, সরকার আপনাকে সেবা দেয়। তো সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে সমাজ থেকে, নাগরিকদের থেকে কোনো রকম কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এবং
সবচেয়ে বড় ব্যাপারটা আপনি খেয়াল করে দেখুন, এটা খুব সামান্য সমস্যা, কিন্তু এটার একটা বিরাট বড় স্তরে সমস্যা ঘটায়। সেটা হচ্ছে যে সরকারি তন্ত্র কাজ করার উচিত ছুটির দিনে। আমি কেন বলছি তার কারণ হচ্ছে, আমরা যেদিন কাজ করছি সেদিন তো আমরা নিজেদের কাজ ছেড়ে যেতে পারি না। তাতে তো আমাদের শুধু কাজ না, দেশের কাজ আটকে যায়। তার কারণ হচ্ছে আমরা যারা যে যাই করছি তার একটি বিরাট অংশ তো দেশের অন্তত কোষাগারে যাচ্ছে সেই টাকা আমাদের কাজের ফলে। তো সরকারি তন্ত্র খেয়াল করবেন, সরকারি তন্ত্র কিন্তু আমাদের সাথে, অর্থাৎ যারা সরকারে আছে, ধরুন এই যে আপনার আরটিও সার্ভিসেস, আপনার পোস্টাল সার্ভিসেস, আপনার মিউনিসিপ্যাল সার্ভিসেস, এরা, এদের তো ছুটির দিনে কাজ করা উচিত, এদের তো যে কোনো একটা উইকডেতে ছুটি নেওয়া উচিত। মানে খারাপ পাবেন না, বাট এই ব্যাপারে মানে আমাদের যারা চুল কাটে তারা বোঝে, তারা সোমবার বা মঙ্গলবার ছুটি রাখে, এইটা বুঝে যে না ছুটির দিনে তো মানুষ আসবে চুল কাটতে। তাও সরকারি সেবা কেন ছুটির দিনে থাকবে না? তারা কেন একদম বাবুডামের চরম জায়গায় পৌঁছে, অর্থাৎ তাদের কোনো ভাবনা চিন্তা নেই যে একটা নাগরিকের কষ্ট হতে পারে অন্য দিন আসতে, তো ছুটির দিন আমরা আমাদের সেবাটাকে চালু রাখি। ইনফ্যাক্ট আমি এটা দেখেছি, মানে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর ওয়ান বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ তারা বেসিক্যালি মিউনিসিপ্যালিটির একটি অঙ্গ, এবং তারা আপনার যত ধরনের এই যে আপনার ইলেকট্রিসিটি বিল, জলের বিল, এই বিভিন্ন বিল ফিলগুলো করে, প্লাস সাথে সাথে তারা এই আধার কার্ড, এই বিভিন্ন, অর্থাৎ যেসব সরকারি সুবিধা এবং কাজ আছে, এবং তারা কিন্তু রোববারে কাজ করে শুধুমাত্র এই কারণে যাতে নাগরিকরা সুবিধে পায়, এবং তার জন্য তারা সপ্তাহের মাঝখানে একটা একটা দিন ছুটি নেয়। এবং যে কোনো চলমান তন্ত্র, অর্থাৎ যে কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, যে কোনো এই ধরনের সংগঠন, আপনি খেয়াল করবেন তারা তো 24 ঘন্টা চলে, মানে ওই বলে যে তারা 3-8 ঘন্টার শিফট করে। তার কারণ হচ্ছে আপনি ফার্নেস বন্ধ করতে পারবেন না, কারণ তাকে আবার জ্বালানোর জন্য যে শক্তি দরকার হবে বা শক্তির প্রয়োজন হবে, তার ফলে তাদের মানে বিরাট লোকসান হয়ে যায়, এবং সেই কারণে তারা 24 ঘন্টার শিফটই চালায়। তা আমার কথা হচ্ছে যে সরকারি তন্ত্র তাহলে একটু অন্য নিয়মে বা ব্যতিরেকে নিয়মে চলতে পারে না, তার ফলে আপনার অনেকগুলো সমাধান হতে পারে, আপনার ট্রাফিক সিস্টেমের সমাধান হতে পারে। অর্থাৎ সরকারি তন্ত্র যদি সে যদি মানে সকাল 9টায় না এসে, সে যদি দুপুর 12টায় আসে, এবং সে যদি রাত 10টা অব্দি কাজ করে, তার মানুষ তো কাজ শেষে 6টা, 6:30, 7টার সময় যখন তার কাজ ফুরোবে, তারপরে সে সরকারি অফিসে গিয়ে তার কাজটা করিয়ে আনতে পারে। তো এই যে অন্যভাবে ভাবা, আহ, এই জিনিসগুলো কিন্তু আইনের অন্তর্গত, কিন্তু আমরা সেখানে কি করছি, এমন না যে কিছু লোক এগুলো করতে চায় না, কিছু লোক চায় এই এই ব্যবস্থাগুলো আসুক, কিন্তু তাদের আহ কোনো আওয়াজ নেই, তাদের মানে সরকার কোনো আওয়াজ রাখছে না। অর্থাৎ ওই যে নিজেদের সুবিধার জন্য একটি সুবিধাবাদী জটিলতা তৈরি করে রাখা হয়েছে, যেটা বিভিন্ন চাপে বিভিন্ন ভাবে মানে ঘুরে দাঁড়ায়। তার কোনো একক কোনো মানচিত্র নেই, এবং তার ফলে কি হচ্ছে, যে যার মতন ইন্টারপ্রেট করছে সিস্টেমটাকে, যে যার মতন ভাবে সে কাজ চালিয়ে যাচ্ছে, এবং তার ফলে একটি বিরাট দুর্নীতির কারণ। আপনি যদি সমাজতন্ত্রের দিক থেকে দেখতে চান, মনোবিজ্ঞানের দিক থেকে আমরা যদি দৃষ্টিকোণ থেকে দেখি যে আচ্ছা বেশ, এগুলো তো সমাজের বা ব্যবস্থার অবক্ষয় বা ব্যবস্থার ভুল, ব্যবস্থার মধ্যে অসম্পূর্ণতা, যার ফলে লোকে সেগুলোকে মানতে চায় না, এবং তার ফলে দুর্নীতি আপনার বাড়ছে, এবং সেটা গোটা সমাজে এখন মানে ভীষণ গৃহীত একটা ব্যাপার, বা মেনে নেওয়া একটা ব্যাপার। তো মনোবিজ্ঞানের দিক থেকে তাহলে আমরা ব্যক্তি হিসেবে আমরা রেজিস্ট করতে পারি না কেন? দেখুন, আপনি যদি খেয়াল করেন যে আমাদের এই যে দক্ষিণ এশীয় যে সমাজতন্ত্র, এখানে বয়স ভিত্তিক আনুগত্যটা কে ভীষণ সম্মান দেওয়া হবে, এবং ভীষণ
প্রয়োগে আনা হয়। অর্থাৎ আপনার যে বয়সে বড়, সে যা বলছে সেটা ঠিক, সেটা আপনাকে মেনে নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে উঁচু আওয়াজে কথা বলবেন না, তাদের চোখে চোখ রেখে আপনি কথা বলবেন না। আহ উম, আপনি বয়সকে সম্মান করবেন, জ্ঞান কেনা বুদ্ধি কেনা। এই যে বিচারটা, এই বিচারটা কিন্তু একটা সময় অবধি চলে বা একটি গোষ্ঠীতে চলে। অর্থাৎ আপনি যদি আহ, মানে আহ, একটি একটি সমাজতন্ত্র তৈরি করেন যেখানে যে সবচেয়ে বয়স্ক লোক বা সে সবচেয়ে শক্তিশালী লোক, সবচেয়ে বুদ্ধিমানী লোক, আপনি তার কথা মেনে চলবেন, সেটা কিন্তু সম্ভব। সেটা মানুষ এককালে করেছে, এবং এটা তো আমরা প্র্যাকটিস করেছি ভীষণভাবে ব্রিটিশদের বিরুদ্ধে। অর্থাৎ নন ভায়োলেন্স, যে না ঠিক আছে, তোমরা লড়াই করবে, আমরা লড়াই করব না। আহ, তোমরা আইন বানাবে, আমরা আইন মানব না। এবং এগুলো জিনিস তো আমরা করেছি। আমাদের মানে মহাত্মা গান্ধীর মতো লোকজন আমাদেরকে এগুলো শিখিয়েছে। তো অর্থাৎ আপনার আহ, এই যে সিস্টেম, এবং এই সিস্টেমে যখন দেখা যাচ্ছে যে আহ, বাবা বাড়িতে বসে বলছে না না, আমি তো এখন দোকানেই আছি, আমি তো এখনো কাজে আছি, তো আপনার সন্তান তো দেখতে পাচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। তো তার সম্মান কি মনে হয় যে তাতে আপনার সম্মান বাড়ছে নাকি আপনার সম্মান কমছে? কারণ সেই মানুষটা বুঝতে পারছে। তারপরে হচ্ছে শিক্ষার ভুল। আহ, যত বেশি বিজ্ঞানের এবং চিন্তা ভিত্তিক বা যুক্তি ভিত্তিক শিক্ষা বাড়ছে, এবং মানুষ যত বেশি এই ব্যাপারে আলোড়িত হচ্ছে, তত বেশি মানুষ বুঝতে পারছে যে যা আমাদেরকে শেখানো হচ্ছে সেটা সম্প্রদায় ভিত্তিক হোক, ধর্ম ভিত্তিক হোক, বা রাজনীতি ভিত্তিক হোক, শিক্ষা হোক, সেগুলো সময়ের কালের উপর ভুল প্রমাণিত হচ্ছে, বা তার মধ্যে থেকে অনেক কয়েকটি নিয়ম দেখা হচ্ছে যে সেগুলো হয়তো সমকালীন সময় ঠিক ছিল, এই সময় আর ঠিক না। আর তো এর বিরোধিতাটা মানুষ কিন্তু যেখানে সচরাচর করতে পারছে, বা যেখানে তারা আহ, মানে সেখানে প্রকৃতপক্ষে করতে পারছে তারা করছে, যেখানে তারা করতে পারছে না সেখানে কিন্তু তারা আহ মূলত প্রতিবাদ করছে, এবং প্রতিবাদ করাটাই হচ্ছে সে নিয়মটাকে ভঙ্গ করে। তো আপনি যখন পুঁজিতন্ত্র সমাজ বানাবেন, তো যার কাছে পয়সা থাকবে সে পয়সা দিয়ে সমাজটাকে কিনতে চাইবে, কারণ সে জানে যে যে কোনো দেশের যে কোনো অপরাধের একটি মূল্য আছে, আমি সেই মূল্যটা চুকিয়ে দেবো, কি অসুবিধা আছে? এবং যেটা দেখা যায় যে একটা গরিব সমাজে বা একটা খুব সাধারণ সমাজে, যারা অর্থনৈতিক খুব একটা সচ্ছল না তেমন একটি সমাজে, আহ টাকা এমন একটা জিনিস, অর্থ এমন একটা জিনিস, যেটা ওপর আহ, অনেক বিভিন্ন ধরনের আহ, মানে অনিয়ম মেনে নেওয়া যায়। যেমন আহ, আমার খুব অবাক লাগলো যে আহ, সরকার রাজি হয়ে গেল, বা সরকার বলল যে যারা নিট পরীক্ষায় পেপার লিকের ফলে যাদের এত মানসিক ইয়ে হয়ে গেছে, টেনশন হয়ে গেছিল যে তারা সুইসাইড করেছে, এবং তাদেরকে সরকার 1 কোটি টাকা করে দেবে। আমার কথা, টাকার অঙ্কটা তো নিশ্চয়ই বড়, এটা ওইটা বললে লাভ নেই যে না টাকা তো কোত্থেকে আসে না। না বাবা, 1 কোটি টাকা মানে অনেক কষ্টে উপার্জন করতে হয়। অত টাকা দেওয়ার জন্য কত টাকা উপার্জন করতে হয়, এবং তার জন্য কত পড়াশোনা করতে হয়, এবং তার জন্য কত বড় চাকরির দরকার, সেটা আপনি যদি কোনোদিন মানে সেই জায়গা না করতে থাকেন তাহলে আপনি মানে কল্পনাও করতে পারবেন না। আহ এই টাকাগুলো তো গাছে ফলে না, এই টাকাগুলো তো মানে এইভাবে দিয়ে দেওয়া, এবং তাকে দিয়ে দেওয়া যে কাপুরুষতা আহ, কাজ করছে। অর্থাৎ তুমি একটা পরীক্ষায় ফেল করেছো, বা একটা পরীক্ষা তুমি মানে ফেলও করোনি, তুমি পরীক্ষাটা পিছিয়ে গেছে আহ, মানে একটি আহ, ইয়ের ফলে, আহ, আহ, একটা ভুলের ফলে। মানুষের তো রাস্তা বেরোলেই ভুল হয়, তো তার জন্য তুমি সুইসাইড করবে, সেই প্রবণতাকে আপনি মানে আরো বেশি ইন্ধন যোগাচ্ছেন, এই বলে যে না যারা সুইসাইড করবে তারা 1 কোটি টাকা পাবে। তাহলে যে সৈনিক, সে ইয়েতে গিয়ে মরবে কেন? সে বর্ডারে গিয়ে মরবে কেন? সে পরীক্ষা দেওয়ার পরে ফেল করবে, এবং ফেল করে সে সুইসাইড করবে, এবং তারপরে একটা সমাজতন্ত্র তৈরি হবে বা একটি সম্প্রদায় তৈরি হবে যারা
এর এই ব্যাপারে তারা প্রতিবাদ করবে এবং টাকা চাইবে যে না আপনার পরীক্ষা ভীষণ টাফ ছিল, তখন সরকার কি করবে, পরীক্ষার মানটাকে কমিয়ে দেবে, অর্থাৎ মেরিট সিস্টেমটাকে ডাইলিউট করবে। তা এইভাবে যদি আমরা একটা সমাজ তৈরি করি, তাহলে আমি জানি না আমরা কি ধরনের সমাজ তৈরি করব। অর্থাৎ তার মধ্যে অবক্ষয় তখন আরো বাড়তে থাকবে, মানে যেটাকে কমপ্লিট ব্যানানা রিপাবলিক বলে, আমরা সেই সমাজে গিয়ে পৌঁছে যাব। যদি ভেবে দেখি যে আমরা কিন্তু যুক্তির ভীষণ অভাব, এবং যুক্তির অভাব কারণ হচ্ছে আমাদের মধ্যে বিজ্ঞান মনস্কতার অভাব। বিজ্ঞান মনস্কতার অভাব কেন? আপনি যদি খেয়াল করে দেখেন এবং ইতিহাসের দিকে দেখেন, ডিসেম্বর 17, 1903 এই ছবিটা, যেখানে ওই রাইট ভ্রাতৃদ্বয়ের মধ্যে এক ভাই সে তার প্লেনটাকে ওড়াচ্ছে, এবং দিস ইজ দ্য সেকেন্ড লেগ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে ফেজ 2। ফেজ 1 তো শুরু হয়েছিল ওই 1700s 1800s। তো ওই প্রিন্টিং প্রেস এবং স্টিম ইঞ্জিন এইসব দিয়ে। তো 1903 ভারতবর্ষের কি অবস্থা? ভারতবর্ষ তখনও পরাধীন একটি দেশ, ব্রিটিশদের সাথে বা ব্রিটিশদের আনুগত্যে তারা ব্রিটিশদের সেবা করে চলেছে। এবার আমরা 1947-এ আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু বাইরের থেকে টেকনোলজি, অর্থাৎ বাইরের জ্ঞান, বাইরের আমরা কিন্তু 1990 অব্দি ঢুকতে দিলাম না, শুধু এই বলে যে না আমাদের অর্থনৈতিক তন্ত্রটা বিগড়ে যাবে, আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে চাই। তো সুতরাং আমাদেরকে বাইরের বাইরের টেকনোলজি, বাইরের বিজ্ঞান মনস্কতা আমাদের ঢুকতে দেওয়া যাবে না। আমরা এর মাঝখানে অবশ্য মানে ছাত্রদের পাঠাবো বিদেশে, যারা আর কোনোদিন ফেরত আসবে না, সেখানকার নাগরিক হয়ে বসে যাবে। এইদিকে চীন কি করলো, চীন যাদেরকেই বাইরে পাঠালো তাদেরকে একদম বন্ড সই করে পাঠালো যে বাবা তুমি ওখানে পড়াশোনা করবে, 10 বছর ওখানে থাকবে, তারপর কিন্তু ফেরত আসবে, এসে দেশে কন্ট্রিবিউট করবে, না করলে আমরা গিয়ে মেরে দেবো। তো তারা এমন একটি, কারণ চীনে ভয় চলে, চীনে মানে চীন ইজ আ কমিউনিস্ট ডিক্টেটরশিপ কান্ট্রি, অর্থাৎ তারা কমিউনিজম টাকে ব্যবহার করে একটি ভয়ের শাসন তৈরি করার। কিন্তু এমন না যে তারা কিন্তু বিজ্ঞান মনস্কতা ব্যবহার করে না, তারা বাচ্চা কাল থেকে এটা মানে একদম ছোট বাচ্চা থেকে নির্ধারণ করে না হয় যে স্পোর্টসে ভালো হবে, নাকি এ সাইন্টিফিক রিসার্চে পড়াশোনা করবে, নাকি এ সমাজতন্ত্র নিয়ে পড়াশোনা করবে, নাকি একটা সাধারণ নাগরিক হবে, এবং সেইভাবে সেই বাচ্চাকে তখন সেই দিকে প্রেরিত করা হয়। আমাদের এখানে সেই ব্যবস্থাটা নেই। আচ্ছা, আমরা কি করলাম, 1990-তে আমরা স্বাধীনতা দিলাম, যে আমরা আমাদের অর্থনীতিকে খুললাম। তার মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখুন যে অলমোস্ট 90 বছর আমরা কিন্তু বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ, যে না আপনি যদি একটা নিয়মতন্ত্র নিয়ে বাঁচেন, একটা নিয়মতন্ত্র নিয়ে থাকেন, এবং সেখানে দরকার হলে বল প্রয়োগ করে, যেটা সিঙ্গাপুরেও করা হয়েছে, এমন না যে সিঙ্গাপুরের লোকজন ভীষণ নিয়ম বা ভালোবাসত, কিন্তু সেইখানে নিয়মকে এত কঠোরভাবে প্রয়োগে আনা হয়েছে শুধুমাত্র সেই সমাজকে ডিসিপ্লিন করার জন্য। তার কারণ হচ্ছে মানুষ সমাজে মানুষের এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক সবকিছু করতে পারে, সে ভালো যেমন ভাবতে পারে, সে খারাপও ভাবতে পারে, এবং সে খারাপটা বেশি ভাবে, এবং তার কাছে যখন সেই সচেতনতা এবং সেই সুবিধাটা থাকে যে আমি একটা খারাপ করব, কিন্তু আমি একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে একটা খারাপ করব, মানে অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট, সে কিন্তু সেটা করবে। যে কারণে আপনারা দেখবেন বাচ্চারা কিন্তু বলা হয় যে তারা কনস্ট্যান্টলি এই যে বিভিন্ন ব্যাপার নিয়ে ন্যাক করে বা বিভিন্ন ব্যাপার নিয়ে জেদ করে, এই জেদের আড়ালে যেটা রয়েছে যে তারা কিন্তু অ্যাকচুয়ালি বাউন্ডারি টেস্ট করে, অর্থাৎ তারা মানে টেস্ট করে দেখে যে আমি কত দূর ঠেলতে পারি ব্যাপারটাকে, কত দূর আমি পুশ করতে পারি, যেখানে গিয়ে সামনের জন্য ধৈর্য হারিয়ে যাবে, মা বাবা বা বাবার ধৈর্য হারিয়ে যাবে। যখন দেখে যে আমি যতই কাঁদছি মা বাবা দিচ্ছে না, তখন কান্না বন্ধ করে তারা কিন্তু একসুরে আবার ফেরত জুটে যায়। অর্থাৎ একটা বাচ্চার যদি এত বুদ্ধিমত্তা থাকতে পারে যে সে
মানে সে সিস্টেমকে, সে তার পরিবেশকে টেস্ট করছে কনস্ট্যান্টলি। তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ তো সে টেস্ট করবেই। তো এই যে মানে মাইন্ডসেটের দিক থেকে আপনি যে ভুলটা করছেন, অর্থাৎ তখন যদি আমরা খুলে দিতাম অর্থনীতিকে, আজকে যেমন এতগুলো আমরা স্টার্ট আপস করেছি বা মিটু প্রোডাক্ট হলেও আমরা তৈরি করেছি, এই দিক থেকে আমরা অনেক বেশি অগ্রগতি করতে পারতাম। 2000 সাল থেকে 2010 থেকে আইফোন যেদিন নিউ ইয়র্কে লঞ্চ হচ্ছে, একই দিনে নিউ দিল্লিতে লঞ্চ হচ্ছে। তো সেটা অনেক আগে হতো, তার অনেক আগে অ্যাপেলের আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে কাজ করতো, স্যামসাং এ গিয়ে কাজ করতো, বড় বড় কোম্পানিগুলোতে কাজ করতো, এবং তাতে নলেজের এক্সচেঞ্জ হতো, আমাদের অর্থনীতি অনেক আগে বাড়তো। তো এই যে ভুলটা, এবং যে কারণে আপনি খেয়াল করে দেখুন যে প্রকৃতপক্ষে 7টা, ইনফ্যাক্ট দিস ইজ দ্য 8th জেনারেশন রানিং। আমি যদি প্রত্যেক 10 বছর একটা জেনারেশন অবধারণা করি, তাহলে খেয়াল করে দেখেন প্রথম যে জেনারেশনটা, যারা 1947 সালে অ্যাডাল্ট ছিল, সেই জেনারেশনটাকে আমি যদি ছেড়েও দিই, আমি যদি মানে তাদেরকে বাদও দিই, তাহলে দেখবেন 3টে জেনারেশন, তারপরে 3টে জেনারেশন যে দেখাচ্ছি, এবং একটা জেনারেশন যে আমি দেখাচ্ছি না, অর্থাৎ 2010-এর দিকে যাদের জন্ম, তারাও আজকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মানে তারাও এখন আহ, আহ, ওই 18-20 বছরের কাছাকাছি। এই জেনারেশনটা এখন রিভোল্ট করছে, এই জেনারেশনটা এখন প্রতিবাদ করছে, এই জেনারেশনটা বলছে যে না, বোকা বানানোর দিন শেষ। সমাজ যেটা মানে 1960-1970 দশকের যাদের জন্ম, আর একদিকে একটা সমাজ যারা 2010 বা 2000-এ যাদের জন্ম। তো এই দুটো সমাজের মধ্যে তো মানে একটা বিরাট দূরত্ব রয়েছে। সেটা মানে যুক্তির দূরত্ব, সেটা জ্ঞানের দূরত্ব, সেটা বিজ্ঞান মনস্কতার দূরত্ব, সেটা বিশ্বাসের দূরত্ব। তো এই যে এতদিন ধরে আমরা যে সমাজে পরিবর্তন আইনি, এবং যে কথা আমি বলেছিলাম যে আমরা যে এই যে সংরক্ষণ দিচ্ছি, অর্থাৎ 6-7 পুরুষ ধরে আমরা সংরক্ষণ দিয়ে যাচ্ছি, এবং তার ফলে যদি একটা সমাজ নিজেদেরকে না শোধরায় বা নিজেদেরকে যদি ঠিক পথে না আনে, এবং শুধুমাত্র তারা বিশ্বাস করে যে না, বল প্রয়োগ করে বা চাপ দিয়ে সরকারকে আমরা ব্যবস্থাটাকে নাড়াবো, তাহলে আমার মনে হয় যে স্বাভাবিকভাবে মানুষের ঘুরে দাঁড়িয়ে ভাবার কথা যে তাহলে দুর্নীতি কেন হবে না, তাই না? কারণ এটাও তো এক ধরনের দুর্নীতি, যে বললাম যে মানে যদি আপনি সরকারি নিয়মকে ভঙ্গ করেন, পাল্টান, তার মধ্যে যদি আপনি কোন রকম সুবিধে আপনি ব্যক্তিভাবে বার করে নেন, আহ, তাহলে সেটাকে দুর্নীতি বলা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা সমাজ হিসেবে এই যে দুর্নীতিকে আমরা মেনে নিয়েছি, এই যে দুর্নীতিকে আমরা মানে বড় হতে দিয়েছি, এবং তার ফলে কি হয়েছে, তার ফলে এই যে সমাজের বিভক্তিকরণটা আরো বেশি হয়েছে। তার মানে হচ্ছে সমাজ বুঝেছে, কারণ ওই যে বললাম আমরা তো ভীষণ আসলে বুদ্ধিমান জীব, আমরা সবাই বুঝেছি যে আমরা যত বিভক্তকরণ করব, তার ফলে দুর্নীতিটা বেশি হবে। এর মধ্যে আমি শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আহ, আহ, একটা সমাজ, সে তো একটা সংস্কৃতির ওপর বা একটি ওই যে বললাম বিশ্বাস বা ধারণার উপর তৈরি হয়। এই নিয়ে বিদেশে পড়াশোনা করা হয় এবং করা হয়েছে। তো গার্থ হফস্টেড বলে একজন ব্যক্তি, উনি ম্যানেজমেন্টের প্রফেসর, এবং 2020-তে এই মানে খুব 5-6 বছর আগে মারা যান। উনি যখন সমাজের যে বৈশিষ্ট্যগুলো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলা হয় যেগুলোকে, তার মধ্যে যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স। অর্থাৎ একটা সাধারণ নাগরিক ক্ষমতার চেয়ে কতটা দূরে, সেটা কিন্তু একটা সমাজ কিভাবে তৈরি হয়, এবং তার ফলে তার মধ্যে কতটা দুর্নীতি থাকবে, তার একটি ইন্ডিকেটর, তার একটি মাত্রা প্রদান করে। এটাকে পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স বা পিডিআই বলা হয়। তো এর মধ্যে আরো 5টি প্রকার হচ্ছে। ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস কালেকটিভিজম, অর্থাৎ আপনি
ব্যক্তিসত্তা মানুষ সেই সমাজে বেশি ব্যবহার করে, নাকি তারা একটা গোষ্ঠী হিসেবে সামাজিক উদ্ধারের জন্য এবং সামাজিক নৈতিকতা বোধের জন্য বা মূল্যবোধ বৃদ্ধির জন্য তারা একসাথে কাজ করে, মানে যেটাকে অনেক সময় ট্রাইবাল মাইন্ডসেটও বলা হয়। তৃতীয় হচ্ছে আনসার্টেনটি অ্যাভয়েডেন্স ইন্ডেক্স, অর্থাৎ যদি যখন কোনো এমন এক ঘটনা হয়, মানে যেটা সাধারণ ঘটনা না, অর্থাৎ সেটা একটা প্রাকৃতিক দুর্যোগও হতে পারে বা কোনো যুদ্ধও হতে পারে, সেই সময় তার বিহেভিয়ার বা তার চরিত্র, তার ব্যবহার কিভাবে পাল্টায়, আর সে কিভাবে সেই অজানা বা যে কোনো একটি কষ্টের সময়কে বা দুর্যোগের সময়কে সে কিভাবে সামলায়, সেটা একটা আবার একটি নিদর্শন। যেমন আমাদের এখানে প্রবণতা হচ্ছে পয়সা দিয়ে মুখ চুপ করিয়ে দাও, মানে রাদার দেন ইমপ্রুভ দ্য সিস্টেম। তারপরে হচ্ছে ম্যাসকুলিটি ভার্সেস ফেমিনিটি, অর্থাৎ মানে পুরুষতান্ত্রিক সমাজ না মহিলাতান্ত্রিক সমাজ, এবং লং টার্ম ওরিয়েন্টেশন ভার্সেস শর্ট টার্ম ওরিয়েন্টেশন, অর্থাৎ মানে ওই যে দূরদৃষ্টি আমি বলেছিলাম না, ভালোর ক্ষেত্রে দূরদৃষ্টি বা দীর্ঘকালীন ভাবনাটা রাখা দরকার। তো অর্থাৎ আপনি যখনই কোনো এরকম আইন বাড়ছে বা শাসন বাড়ছে বা সমাজের মধ্যে যখনই কোনো আপনি ব্যবস্থা নিয়ে আসছেন, সেটা কি দূরদৃষ্টি ভিত্তিক, নাকি সেটা তখনকার সমস্যাকে উতরে যাওয়ার প্রবণতা, যেটা আমরা আমাদের সমাজে বললাম দেখি যে পয়সা দিয়ে যখনই কোনো রকম ক্ষতি হয়, যেহেতু আমরা অর্থনৈতিকভাবে একটি দরিদ্র সমাজ, সেই দিক থেকে দেখতে গেলে ব্যক্তি স্তরে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। এবং ষষ্ঠ হচ্ছে ইন্ডালজেন্স ভার্সেস রেস্টুরেন্ট, অর্থাৎ আমরা কি ব্যক্তি সত্তাকে, ভাবনাকে, অর্থাৎ যুক্তি মনাকে, বা আমি নিজের থেকে কিছু তৈরি করতে চাই, ইনভেন্ট করতে চাই, আমি ইনোভেট করতে চাই, তাকে আমরা বেশি সম্মান দিই, নাকি আমরা সবকিছুকে কন্ট্রোল করতে চাই, না না এটা করবে না, ওটা করবে না, সেটা করবো না, অর্থাৎ আমরা ওই যে ওবিডেন্সের কনসেপ্টটা যেটা বললাম, তো আমরা কি সেইভাবে আমরা আনুগত্যটা বেশি সামাজিক স্তরে আমরা ব্যবহারে আনি। তো এই জিনিসটাকে যদি আপনি মাপেন, এবং আমি সবকটাতে যাব না কারণ না তাহলে আরো বেশি লম্বা হয়ে যাবে, আমরা যদি শুধুমাত্র এই পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্সটাকে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ আপনার মধ্যে এবং আপনার নেতার মধ্যে কিরকম দূরত্ব আছে, তো 2024-এর আপনি লোকসভা ইলেকশন দেখেন, তাহলে আপনি খেয়াল করবেন যে 543টা সিটে 65 কোটি ভোটার, মনে রাখবেন নাগরিক নয়, ভোটার, 65 কোটি ভোটার দিয়েছে। তার মানে হচ্ছে গড়ে একটা সিটের তিনি প্রতিনিধিত্ব করছেন 12 লাখ লোকের। আচ্ছা, এর অবশ্য একটি দিক রয়েছে, তার কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন যে 5টা এমন সিট রয়েছে বা কনস্টিটিউয়েন্সি রয়েছে যেখানে মানে 20 লাখের উপরে ভোটার রয়েছে। অন্ধ্রপ্রদেশের মালকাজগিরি, তারপর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, ব্যাঙ্গালোর নর্থ, উন্নাও উত্তরপ্রদেশে, এবং নর্থ ওয়েস্ট দিল্লি, এখানে জনসংখ্যা হচ্ছে 20 লাখের উপর। আবার 5টা ছোট রয়েছে, লক্ষদ্বীপে প্রায় 50,000, দামানান্দিউর মাত্র 1 লাখ, জম্মু কাশ্মীরের লাদাখে 1.5 লাখ মতন, দাদরা নাগার হাভেলিতে 1,88,000, মানে ওই 2 লাখের কাছাকাছি, এবং আন্দামান নিকোবর আইল্যান্ডস এর একটি মাত্র এমপি সিট আছে 2,57,000, অর্থাৎ 2.5 লাখের মতন। এবং দেখা গেছে যে গড়ে ওই 2.5 লাখ থেকে 2,70,000-এর মধ্যে একজন মেম্বার অফ পার্লামেন্ট রিপ্রেজেন্ট করে। এবার আমি বসে একটি ছোট্ট গণনা করলাম, একটু হিসেব করলাম, যে ধরা যাক যে একজন মেম্বার অফ পার্লামেন্টকে 50 দিন বা 60 দিন তাকে লোকসভা অ্যাটেন্ড করতে হচ্ছে বছরে। ইনফ্যাক্ট আমাদের প্রথম লোকসভা, যেটা 1952 থেকে 1957 অব্দি ছিল, তা সেখানে
35 দিন অ্যাভারেজে ওই 5 বছর লোকে পার্লামেন্ট অ্যাটেন্ড করেছে, কারণ তখন আমাদের আইন প্রণয়ন হচ্ছিল, বিভিন্ন ধরনের আইন তৈরি হচ্ছিল, সেখানে বেশি কাজ করেছে। আমরা যে গত 5 বছর দেখি, অর্থাৎ 2019 থেকে 2024, সেই যে লোকসভা অ্যাটেন্ডেন্সটা, অর্থাৎ আপনাকে গিয়ে যে বসতে হয় বিভিন্ন সত্রতে, তো সেখানে গড়ে আপনাকে বছরে 55 দিন গিয়ে বসতে হয়েছে। আমি একটু বাড়িয়ে ধরছি, অর্থাৎ ধরুন যে 365 দিনের মধ্যে 100 দিন আপনি এই সব বিভিন্ন কাজে, আপনার ব্যক্তিগত কাজে, আপনার বিভিন্ন কাজে আপনি ব্যস্ত থাকছেন। তো আপনার কাছে 250 দিন বাঁচছে বছরে আপনার কনস্টিটিউয়েন্সদের সাথে, আপনার নাগরিকদের সাথে, আপনাদের ভোটারের সাথে, যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের সাথে। নাগরিক তো ছেড়ে দিন, কারণ হচ্ছে নাগরিকের হিসেব আনলে আরো কঠোর হয়ে যাবে। তো মাথায় রাখবেন, আমার অ্যাভারেজ কাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 2.5 লাখ ভোটার আমার কনস্টিটিউয়েন্সিতে, আমার জনপদে রয়েছে। এবার আমি যদি 10 মিনিট খরচা করি তাদের পেছনে, এবং দিনে যদি আমি 6 ঘন্টা, কারণ লাঞ্চও করবো, মাঝখানে ফোন আসবে, কাজকর্ম থাকবে, আমি যে, এবং কিন্তু আমি নিয়ম করে আমি 6 ঘন্টা, এবং আমি 10 মিনিট করে প্রত্যেক মানুষের সাথে, এবং মানুষের সমস্যা মনে রাখবেন যে 5 বছর একটাই সমস্যা হবে তা না, কিন্তু আমি তবুও ধরছি যে সে একটা সমস্যা নিয়ে আসতে পারে। তাহলে একটা দিনে সেই মেম্বার অফ পার্লামেন্ট তিনি 36টা মিটিং একটা দিনে করতে পারেন। এটাই যদি আপনি সারা বছরের হিসেব করেন, অর্থাৎ 250 দিনের জন্য হিসেব করেন, তাহলে তিনি 9,000টা মিটিং করতে পারেন, বা 9,000 জন ভোটারের সাথে দেখা করতে পারেন। এবং সেটা যদি তিনি 5 বছর মানে একদম মানে উইদাউট ফেল তিনি যদি করে যান সেটাকে, তবুও তিনি মাত্র 45,000 লোকের সাথেই দেখা করতে পারবেন। অর্থাৎ তার দায়িত্ব রয়েছে 2.5 লাখ লোক, কিন্তু তার 1/5 ভাগকেও তিনি সময় দিতে পারছেন না, তা আবার একটি মিটিং। তাহলে ভাবুন যে আপনার দূরত্বটা কেমন, মানে ক্ষমতার থেকে সাধারণ নাগরিক কত দূরে রয়েছে, তাই না? যে তারা তাদের যারা রিপ্রেজেন্ট করে তারা তাদেরকে তারা তাদের কাছে পৌঁছতেই পারে না। এবং আমি মানে সময় দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরলাম ব্যাপারটা। আমি বলছি না যে এর জন্য একটা বিরাট আপনাকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে, আপনাকে খুব সামান্য ছোট ছোট পরিবর্তন করতে হবে। আমি তার মধ্যে একটি বলবো, আপনি যদি সুতরাং আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার যদি আপনি ইয়েও দেখেন, আপনি যদি আপনার বিধানসভাও দেখেন, অর্থাৎ আপনার রাজ্যের ভেতরে যেটা যারা প্রতিনিধিত্ব করছে আপনার, সেখানেও দেখবেন যে কি বিরাট অসমানতা। অর্থাৎ পশ্চিমবঙ্গের মতো ছোট জায়গায় 294টা সিট রয়েছে, অর্থাৎ মানে ভেরি ওয়েল কাভার্ড সেই দিক থেকে ধরতে গেলে। অবশ্য ওয়েল কাভার্ড না, তার কারণ হচ্ছে আপনার পপুলেশন অনেক বেশি অন অ্যান অ্যাভারেজ। মহারাষ্ট্রে কিন্তু আপনার চেয়ে অনেক বড়, কিন্তু সেখানে মাত্র 288টা, কর্ণাটকে 224টা। অর্থাৎ আপনি যদি মানে সাইজ দেখেন, একটা স্টেটের যদি আপনি সাইজ লক্ষ্য করেন, এবং তাতে কজন আপনার বিধানসভার প্রতিনিধি রয়েছে, সেখানে আপনি একটা বড় অসমানতা দেখতে পাচ্ছেন। এটা নিয়ে অবশ্য কথা হচ্ছে যে এখানে পরিবর্তন করা হবে, যেটা ডিলিমিটেশন এক্সারসাইজ বলা হচ্ছে। তো উন্নত বিশ্বে কি হচ্ছে, ইউরোপে খেয়াল করে দেখুন, ইউরোপে পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন কিন্তু নিয়ম একই, ওরাও ফিক্সড 5 বছরের জন্য তারা ইউরোপিয়ান ইউনিয়নে অ্যাজ মেম্বার অফ পার্লামেন্ট চান। কিন্তু সেখানে একটা নিয়ম আছে যে সেখানে আপনি খুব বড় হলেও তারও কিন্তু একটা সীমা রয়েছে। মানে ইউ ক্যানট বি ফার্স্ট অফ অল, মানে দেশ হিসেবে আপনার পপুলেশনের সরাসরি না রিপ্রেজেন্টেশনে, যে কারণে মাল্টার মতন একটা দেশের কিন্তু 6খানা সিট আছে। অর্থাৎ আপনি মানে ছোট হলেও আপনার কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং ডিস্ট্রিবিউটেড রিপ্রেজেন্টেশন রয়েছে। এবং এটা 2024-এর তথ্য, যে খুব পুরনো তথ্য তা না। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই যে পপুলেশনের বেসিসে, কারণ আমাদের এই যে এত জনসংখ্যা, সেটা কিন্তু একটা বিরাট উৎস আমাদের এই সব সমস্যার।
আহ, মানে গহ্বরে। এইবার আমরা এর ফলে যেটা করতে পারি এবং যেটা আমাদের সবার আগে করা দরকার, অর্থাৎ এই যে ব্যাপারগুলোতে সেখানে যে সবার আগে প্রণয়ন করা দরকার হচ্ছে আহ, যে নাগরিককে রিপ্রেজেন্ট করতে দেওয়া উচিত। আজকের দিনে যদি আপনি ভোট নিতে পারেন, আপনি যদি আইটি ফাইলিং করতে পারেন, আপনি যদি বিভিন্ন আপনার আধার ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের মানে কোম্পানি খোলা থেকে শুরু করে ব্যবসা করা এবং বিভিন্ন কাজ আপনি যদি অনলাইন করতে পারেন, ইনক্লুডিং ব্যাংকিং সিস্টেম আপনার কমপ্লিট অনলাইন হয়ে গেছে, তো তাহলে আপনি যখনই যখনই কোনো সামাজিক বা আইনি পরিবর্তন আনতে চাইছেন, তখন তখন আপনাকে সরাসরি নাগরিকের ওপিনিয়ন নেওয়া থেকে আপনাকে কে বিরত রাখছে? দেখুন, আজকের দিনে আমাদের মোটামুটি 4 ধরনের বিল হয়, মানে যখনই কোনো আইন প্রণয়ন করা হয়, অর্থাৎ অর্ডিনারি বিল, মানি বিল, ফাইন্যান্স বিল এবং কনস্টিটিউশন বিল। আমার কথা হচ্ছে এগুলোকে যদি আমরা একটু পাল্টে দেখি, মানে এত কমপ্লিকেশন না রাখি, মানে একদিকে মানি বিলও আছে, একদিকে ফাইন্যান্স বিলও আছে, সেই সব না করে আমরা যদি বলি প্রথম এক হচ্ছে সামাজিক বিল, অর্থাৎ যেগুলো সোশ্যাল বিলস, অর্থাৎ যেখানে আপনি কোনো সামাজিক পরিবর্তন আনতে চাইছেন, আহ, সেটা স্কুল নিয়ে হোক, শিক্ষা নিয়ে হোক, সেটা ওই স্বাস্থ্য নিয়ে হোক। দ্বিতীয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিলস, অর্থাৎ যেটা আপনার মানে সরকারি তন্ত্রকে চালানোর ক্ষেত্রে আপনার যে যে যখন যখন আপনার পরিবর্তন করার দরকার আছে। এবং তৃতীয় হচ্ছে এক্সপেন্ডিচার বিল, অর্থাৎ আপনি যেখানে খরচ করবেন। এই 3 ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরিলি প্রত্যেকটা সিটিজেনের ওপিনিয়ন নেওয়ার দরকার হচ্ছে। কারণ হচ্ছে আপনার পাওয়ার ডিস্টেন্সটা বিশাল। আপনার মেম্বার অফ পার্লামেন্ট, প্রথম কথা তো সে 100 জন ভোটারের মধ্যে 30%, 35%-এর ভোট নিয়ে জয়ী হয়, অর্থাৎ সে কিন্তু কমপ্লিট ওপিনিয়ন রিফ্লেক্ট করে না। তো এবার সে যখন কমপ্লিট ওপিনিয়ন রিফ্লেক্ট করে না, তাহলে একটা সমাজকে এবং একটি একটি অবস্থান বা একটি আহ, আহ, জায়গা বিশেষের যে সমাজ, সেই সমাজকে নিজেকে ভাবতে দিন যে তারা কি চায় এবং তাদের কথা শুনুন। আজকের দিনে আপনি যখন এত কিছু করতে পারেন, মোবাইলে আপনার ওপিনিয়ন নিতে ক্ষতি কি আছে? অন্তত আমার কথা হচ্ছে তাদের আওয়াজটা তো শুনুন। তারপরে না হয় আপনি, ঠিক আছে, আপনি ম্যান্ডেটরি করলেন না, আপনি প্রথম 5 বছর আপনি শুধু রেকর্ড করলেন যে যে আচ্ছা আমরা এই বিল নিয়ে আলোচনা করছি, আপনার কি মতামত, বলে আপনি সেখানে তার মতামতটা শুনলেন। সেটা শুরুতে না হয় আপনি খুবই হ্যাঁ নাতেই আপনি মতামত জানলেন, এবং 5 বছর দেখার পরে সেটাকে না হয় আস্তে আস্তে আমরা ওটাকে মানে সম্পূর্ণভাবে নিজেদের মানে বিল্ড করতে পারি। কারণ তার ফলে কি হবে, আপনার সমাজের মধ্যে ট্রান্সপারেন্সি বাড়বে এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, এবং এই দুটো স্তম্ভ, অর্থাৎ একদিক থেকে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ আপনার মানে দায়িত্বভার নেওয়া, এবং একদিকে ট্রান্সপারেন্সি অর্থাৎ আরো বেশি স্বচ্ছতা আনা, এই দুটো আপনি যদি করেন বা করতে চান, তাহলে আপনাকে এই জিনিসটা করতে হবে, অর্থাৎ নাগরিককে সরাসরি আইন প্রণয়ন এবং আইন প্রস্তুতির ক্ষেত্রে তার তার আওয়াজ আহ, শোনা আপনার দায়িত্বভারের মধ্যে আনতে হবে। আহ, এছাড়া আপনার যে অন্য বিষয়, দুটো বিষয় আছে, অর্থাৎ ট্যাক্সেশন এবং বাজেট এবং ডিফেন্স এন্ড সিকিউরিটি, আমি বিশেষ করে এই দুটো, ঠিক আছে, এই দুটো সেন্সিটিভ টপিকস আছে। এই ক্ষেত্রে আপনি মানে নাগরিকের আওয়াজ শুনলেও শুনতে পারেন। আপনি না প্রথম 5 বছর শুধুমাত্র তাদের আহ, আহ, মানে আপনারা যেমন ভাবে চালাচ্ছেন সেভাবে আপনি সমাজটাকে চালান, ততদিনে আপনি প্রস্তুতি নিন যে আস্তে আস্তে আমরা এই দায়িত্বভারটাকে আমরা আস্তে আস্তে নাগরিকদের উপর তুলে দেব। এর ফলে কি হবে, আপনার যে কোনো একটি গোষ্ঠী কিন্তু তখন শুধুমাত্র তার সীমিত ক্ষমতা বলে পরিবর্তন করতে পারবে না। যেমন আমরা দেখেছি ফার্ম বিলস এর ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু সেটা সরকার আহ, আনলো না। তার কারণ হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। কিন্তু কালকে সরকার যদি এই নিয়ম আনা হয়, তখন কালকে সরকার বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনি তো চাইছেন না, কিন্তু দেশের 70% বা 60% বা 51% তো চাইছে। অর্থাৎ এইটা করলে আমরা কিন্তু দুর্নীতিটা কমাতে পারবো। তার কারণ হচ্ছে আহ, অন্তত যে আইনের যে ভয়টা রয়েছে, যে ভীতিটা রয়েছে এবং যে ক্ষমতাটা রয়েছে, সেটাকে আমরা কিন্তু প্রকৃতপক্ষে মানুষের সামনে তুলে ধরতে পারবো। এবং
মানে সরকারি ব্যবস্থা হিসেবে আমরা অনেক সময় যে নিজেদের অক্ষমতা প্রকাশ করি, এখন তারা অক্ষমতাটা সরাসরি সমাজের কাছে তুলে দিতে পারবে যে না, তুমি যে সমাজে থাকো সেই সমাজ চাইছে না এই জিনিসটা, তুমি চাইলে কি হবে, তুমি একলা চাইলে বা তোমার গোষ্ঠী একলা চাইলে তো চাইবে না। অর্থাৎ এর ফলে সমাজের মধ্যে কিন্তু বেস্ট সিস্টেম চলে চলে আসবে। এটার কারণ হচ্ছে যে বলা হয় যে দ্য ল অফ অ্যাভারেজেস এর মধ্যে কিন্তু বিরাট একটা ক্ষমতা রয়েছে, যেটা দেখা গেছে যে একটা প্লেন ক্র্যাশে লোকে যা বলছে আলটিমেটলি কিন্তু সেটাই ঠিক হয়ে আসছে। বা এটা নিয়ে একটা প্রয়োগ হয়েছিল যে একটা একটা ষাঁড় কে মানে ব্রিটেনের খুব পুরনো একটা গল্প যে একটা ষাঁড়কে মানে বলা হয়েছিল যে সবচেয়ে কাছে যেতে পারবে তার প্রকৃত ওজন ক্ষেত্রে তাকে বিক্রি করা হবে বা তাকে প্রথম সুযোগ দেওয়া হবে ষাঁড়টাকে কেনার। তো দেখা গেছিল যে ওখানেও যে তারা যে বিভিন্ন লোকের যে বিভিন্ন ওজন বলেছিল, তার অ্যাভারেজ যে ওজনটা বেরিয়েছিল তার সাথে ষাঁড়ের আসল ওজনের মাত্র 0.1 পাউন্ডের ফারাক এসেছিল। তার মানে হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি যে তন্ত্রের মধ্যে থাকেন সেখানে একটি নাগরিক বা একজন ভোটার তার বিশ্বাস, তার ব্যক্তি চেতনা এবং তার মনে যেই তন্ত্রটা সে চায়, যে ব্যবস্থাটা সে চায়, সেটাকে অগ্রাধিকার না দিয়ে একটা গোটা সমাজ হিসেবে আমরা কি কি চাই সেটাকে অগ্রাধিকার দিয়ে আস্তে আস্তে আমাদেরকে আইন ব্যবস্থার মধ্যে এই ডাইলিউশনটা করতে হবে। তার কারণ হচ্ছে আমি প্রকৃতপক্ষে দেখি না যে ওই প্রথম দু তিনটে ইয়ে ছাড়া, প্রথম দু তিনটে লোকসভার সেশন ছাড়া তারপরে আমাদের কি উপকার হয়েছে। আপনাদের মতামত এ বিষয়ে আমাকে জানাবেন এবং একটু দীর্ঘ হয়ে গেছে বলে যারা এখনো সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এইভাবে সাথে থাকবেন, আশা করি আরো ভালো এবং আরো উন্নত মানের বিচার এবং ধ্যান ধারণা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে, সমাজের মধ্যে এই বিচারগুলো একটু ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা নিন এবং সেটা করুন, যাতে আমাদের গোটা সমাজের উত্থান হয় এবং অন্তত আমরা এই যে একটা বিরাট রোগ, দুর্নীতির রোগ যেটা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, সেটাকে আমরা আস্তে আস্তে মুছে ফেলতে পারি, ধুয়ে ফেলতে পারি। নমস্কার, ভালো থাকবেন।